অত্যন্ত ত্যাগী নেতা জনাব মোহাম্মদ গোলাম আলমগীর চাচা উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জিএম শফিকুল ইসলাম জুলু, কৃষক দলের আহ্বায়ক গাজী নুরুজ্জামান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা টুকুর, উপস্থিত আছেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আদম আলী খান সহ আসসালামু আলাইকুম আজকে আমার চাচা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটু নাড়া দিয়ে গেছেন। যদিও এটা আকস্মিক সফর আপনাদের এই এলাকাতে এখন এবং আপনাদের সাথে দেখা হয়, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা গত 5 তারিখে স্বতঃস্ফূর্তভাবে 5 তারিখের বিজয় র্যালিকে সফল করার জন্য নূরনগর থেকে শ্যামনগরে গিয়েছেন। আপনারা কি সংখ্যক মানুষ গিয়েছেন, কেমন বহর নিয়ে গিয়েছেন, আমি তো এটা দেখেছি। আমি কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গত 5 তারিখে যেভাবে আপনারা আমাদের কেন্দ্র ঘোষিত প্রোগ্রামকে সফল করার জন্য ঘর থেকে বের হয়ে এসেছিলেন, ঠিক তেমনি নির্বাচন না হয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি সভা সমাবেশ বা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ করবেন, এই আহ্বান আপনাদের প্রতি রাখেন। এরপরে আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা প্রোগ্রামে উপস্থিত হওয়ার পরে প্রবল বৃষ্টির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে প্রত্যেকের মধ্যে 2টা-3টা করে মোবাইল ফোন, স্পেশালি আমার এই যুব সমাজ ভাইদের পকেটে এই ফোনের মায়া ত্যাগ করে আপনারা যে বৃষ্টির মধ্যে মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, যারা করেছিলেন তাদের জন্য আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেতৃবৃন্দ, দেখেন, আমরা যখনই সকল বাধা অতিক্রম করে আমাদের দলের বা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে, তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালামকে পৌঁছে দিয়ে যখন জনসাধারণকে ধানের শীষের পক্ষে বা বিএনপির পক্ষে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি, ঠিক তখনই এক অদৃশ্য শক্তি আমাদের এই নির্বাচনী এলাকাটাকে পুনর্বিন্যাসের নামে এটি নিয়ে একটি নোংরা খেলা শুরু করেছে। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি, ইনশাল্লাহ আপনারা আস্থা রাখেন, যে শক্তি এটার পিছনে কলকাঠি নেড়েছে বা এই প্রাথমিক গেজেট প্রকাশ করতে সক্ষম হয়েছে কোনো অত্যন্ত শক্তিশালী মানুষ। আপনাদের জনসমর্থন যদি থাকে এই দাবির পক্ষে, আমি বিশ্বাস করি আপনাদের এই চাওয়া অপূর্ণ থাকবে না ইনশাআল্লাহ। যেটি আমি 5 তারিখে বলার চেষ্টা করেছি, যে আমি সম্ভবত 4 তারিখে গুলশান অফিসে গিয়েছিলাম নজরুল ইসলাম খান সাহেবের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে। সেখানে দাপ্তরিক কাজকর্ম যিনি করেন, একজন দীর্ঘতম আমাদের প্রিয় নেতার প্রতিনিধি বা কর্মকর্তা, তার সাথে আমার আলাপ হয়েছে। আমাদের আলোচনা শেষের এক পর্যায়ে উনি সকলের থেকে সময় নিয়ে আমার সাথে আবার একটু আলাদা করে বসেছিলেন। তখন উনি জানালেন যে আমাদের নেতা 2 তারিখে ওনাকে টেলিফোন করেছেন 2 দিন আগে, এবং সাতক্ষীরা 4 যেন ইনট্যাক্ট থাকে, ইনট্যাক্ট মানে যেভাবে ছিল সেভাবে থাকে, এটার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করার জন্য ওনাকে নির্দেশনা দিয়েছেন। সাথে সাথে আমার কথা বলেছেন, উনি বলেছেন আমার সাথে ওনার পরিচয় নেই, বাট যখনই আমি ঢুকে আমার পরিচয় দিয়ে কথা বলছিলাম তখন উনি ওটা ক্যাচ করেছিলেন। উনি বলেছেন আমি বলেছি ভাইয়াকে যে আপনার সাথে আমার পরিচয় নেই। এখানে আরও অনেক কথা আছে, সেদিকে আমি যাব না। তো সর্বোপরি দলের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে, নেতার নির্দেশনা আছে, এবং আপনারা
আপনারা যেমন বিশ্বাস করেন, বাংলাদেশের 18 কোটি জনগণ বিশ্বাস করেন যে বিএনপি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, এবং বিএনপি হলো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন এবং বিগেস্ট স্টেক হোল্ডার এদেশে। তো বিএনপির চাওয়াকে না বলে অন্য কিছু চাপিয়ে দেওয়া, এটা অত্যন্ত অসম্ভব একটা প্রক্রিয়া বলে আমি বিশ্বাস করি। আপনারা যেমন বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। তো এই বিষয়টা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। 10 তারিখে সর্বশেষ আপত্তি জানানোর শেষ দিন। আরও নতুন কিছু আপত্তি এখানে জমা হচ্ছে, আমার ইতিমধ্যে আমি অবগত হয়েছি। আজকে আমার গুলশান অফিস থেকে ওই কর্মকর্তার সাথে আমার আলাপ হয়েছে। উনি আমাকে একটা নির্দেশনা দিয়েছেন, অন্য অন্য প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন যে আপত্তিনামাগুলো দিচ্ছে বা যে চিঠিগুলো দিচ্ছে, সম্ভব হলে তার কপিগুলো যেন একটা পিডিএফ করে আমি অফিসে প্রোভাইড করি। তো সেটার জন্য আমি কাজ করছি। সন্ধ্যা অবধি আজকে 4টা অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট হয়েছে, আরও কিছু হবে কালকে। তো ইনশাল্লাহ 10 তারিখের সকালে এগুলো আমরা সাবমিট করে দেবো 2 জায়গায়, আমাদের নীলকবি রিজভি সাহেবের কাছে এবং গুলশান অফিসে। সেটা নিয়ে চিন্তার কারণ নাই, আপনারা আস্থা রাখেন, আসন যেভাবে ছিল সেভাবেই ফিরবে। এবং যদি এখানে একটু কমপ্লেক্স থাকে যে একটা প্রশাসনিক এলাকাকে আলাদা না করবে, সেক্ষেত্রে কালীগঞ্জ হয়তো পুরোটাও আসতে পারে, আর সেটা আবার একটু আশাশুনি দেবতার সাথে, ওখানে আবার জনসংখ্যা ভোটার সংখ্যার সাথে একটু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের দলের চাওয়া, আমাদের চাওয়া পূর্বে যেভাবে ছিল সেভাবে যেন থাকে, ঠিক আছে? এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। 1, 2 হলো, আমরা যতজন মানুষ এখানে ঘরের মধ্যে এবং বাইরে বসে আছি, আমাদের সংখ্যা 100-র মতো হবে, তাই না? এই যে 100-র মতো হবে, এখানে মোটামুটি সবাই তো বিবাহিত না? সবাই বিবাহিত। অবিবাহিত কেউ আছে? বাইরে আছে? তুমি একা? মোটামুটি সবাই বিবাহিত। আবার অনেকের ছেলেও বিয়ে দিচ্ছে, মেয়েও বিয়ে দিচ্ছে, ঠিক আছে? মুরব্বীরা যারা আছে, দেখেন আমরা যে 100 মানুষ এখানে বসে আছি, এই 100 মানুষের ঘরে কিন্তু 100 মা বোন আছে। যদি আপনাদের ওয়াইফ থাকে, ওয়াইফ আছে, মেয়ে আছে, ছেলের বউ আছে, আবার যে ছেলে তার মা আছে, তার বোন আছে, তার অন্যান্য নারী সদস্যরা পরিবারের মধ্যে আছে। তো বাংলাদেশে এই মুহূর্তে আমরা যে এখানে বসে যদি মনে করি আমরা মেজরিটি, আমরা সিদ্ধান্ত নিব সেভাবে এই দেশ আগামী দিনে পরিচালিত হবে, এটা ভুল সিদ্ধান্ত। চাচা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ওনার ঘরে যে মা আছে বা আমাদের প্রত্যেকের ঘরে যে মা বোন আছে, তাদের কাছে পৌঁছাতে হবে। তারেক রহমান সাহেবও একই কথা বলেছেন, তাদের সংখ্যা কিন্তু 51%, আপনার আমার সংখ্যা হলো 49%। তাহলে এই দেশে কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা দেশ পরিচালনা করবে, এই সিদ্ধান্ত কারা নিবে? তারা যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তে কিন্তু দেশ পরিচালিত হবে। সংসারে তো আপনার মাতুম বাড়ি খাটে না, খাটে মা বোনদের মাতুম বাড়ি খাটে, এটা স্বাভাবিক। তো ওনাদের কাছে আমরা যে রাজনীতিটা করছি, আমরা এটা কতটুকু পৌঁছে দিতে পারছি, এটা কিন্তু বড় একটা কোশ্চেন মার্ক এখানে থেকে যায়। তো আজকে আপনি আমরা যদি সচেতন না হই, তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, নারীদের জীবনমান উন্নয়নের যে কথাগুলো বলেছেন, তাদের সুচিকিৎসার কথা বলেছেন, তাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, যেখানে তাদেরকে প্রতি মাসে ওই কার্ডের মধ্যে 2 থেকে 5 লাখ টাকা করে দেওয়া হবে। তাদের যে এনএইচএস-এর আদলে সোশ্যাল হেলথ কাভারেজের কথা বলেছে, এই কথাগুলো মা বোনদের কানে পৌঁছে দিতে হবে, তারা তো জানে না। এইগুলো পৌঁছে দিতে হবে, সাথে সাথে আপনার প্রার্থীর কথাও পৌঁছে দিতে হবে। চাচা যে কথা বলেছেন, হাটে মাঠে ঘাটে শুধু ঘুরলে হবে না, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, উঠানে উঠানে, বাড়ির বারান্দায় বারান্দায় মা বোনদের কাছে প্রার্থীকে নিয়ে যেতে হবে। আমি বলবো, চাচা যেহেতু এটি উত্থাপন করেছেন, এর আগেও 2-1 বার আমাকে বলেছেন যে চাচা আপনি আপনার ইউনিয়নের জন্য কর্মসূচি হাতে নেন, কবে কখন আসতে হবে বলেন, আমি আপনার এখান থেকেই শুরু করতে চাই। আপনারা কি একমত? তাহলে আপনারা চাচার থেকে ডেট নিয়ে নেবেন, নিয়ে আমাকে জানিয়ে দিবেন, আমি সেই ডেটে চলে আসবো ইনশাআল্লাহ। কথা পরিষ্কার? মা বোনদের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। এবং এখানে যদি আমি হেয়ালিপনা করি, আপনি জেনে রাখবেন একটা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, তারা ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিটের কথা বলে, ভেস্তের কথা বলে, ঈমান আমলকে ধ্বংস করে ভোটের প্রতিশ্রুতি নিয়ে চলে যাবে। যাচ্ছে না? আচ্ছা চাচা, আপনি তো মুরব্বী মানুষ,
আপনি বলেন তো চাচা, কোনো মসজিদের ইমাম, পাঞ্জেগানার ইমাম, বড় জুম্মা মসজিদের ইমাম বা ইভেন কাবা শরীফের ইমাম সাহেব বা বড় বড় মুসলিম স্কলাররা কেউ কি ভেস্তে টিকিট দিতে পারবে? না। এই সক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দিয়েছে না। না। তাহলে যারা এসে ভেস্তে টিকিটের কথা বলে, জান্নাতের কথা বলে, যে ইসলামে পরকালে তো যাইতে হবে, মৃত্যুর পর একটা জীবন আছে, সেখানে জান্নাতে যাইতে হলে এই দিকে ভোট দিতে হবে, যারা এই কথা বলে তারা কি? মুনাফিক। এরা আপনার আমার মতো সুন্দর করে, আপনি যেমন ইসলামিক লেবাস পরে আছেন, ওরাও কিন্তু ওদের নিজেদের স্বার্থে এই লেবাসটাকে পুঁজি করে আসতেছে। আবার মা বোনরা অনেকেই তারা বিভ্রান্ত হয়ে তারাও কিন্তু ওই যে ইসলামিক লেবাসে আসতেছে, এসে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের ভোটের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছে। আপনাকে সচেতন হতে হবে। সচেতন হতে হলে তারেক রহমানের 31 দফা মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে। আপনার যাকে প্রার্থী হিসেবে যোগ্য মনে হয় সেই প্রার্থীকে তাদের কাছে পরিচিতি করাইতে হবে। আমার বিশ্বাস এই কাজটা যদি আপনারা সফলভাবে করতে পারেন, এই সাতক্ষীরা 4 আসনে ওই গোষ্ঠীর সাথে সকাল 11টার পরে আপনাদের দেখা হবে না। কেন সুযোগ নেই আমি বলি, আমাদের এই যে ভাইরা আছে না, 17 থেকে 30 বছর বা 29 বছরের মধ্যে, এদের সংখ্যা কত জানেন? 4,60,00,000। 4,60,00,000। এখন আসেন ওই যে 29 থেকে 40-এ উঠেন, ওইখানে আবার বড় একটা পার্সেন্টেজ আছে। এই যে জেনারেশন 18 থেকে 40 বছর যাদের বয়স, এরা হলো মেজরিটি। এরা সিদ্ধান্ত নিবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা কে করবে। ওই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী এই যুব সমাজকে কিন্তু ব্রেন ওয়াশ করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। এই যে যুব সমাজ, এই যুব সমাজ আমার বিশ্বাস তারা মনে করে যে আমি তাদের প্রতিনিধি। আমি যদি তাদের প্রতিনিধি হয়ে থাকি, এই নতুন প্রজন্মের প্রতিনিধি হয়ে থাকি, এবং তারা যদি আমাকে যোগ্য মনে করে, স্বচ্ছ মানুষ হিসেবে মনে করে, আমার বিশ্বাস তারা সিদ্ধান্ত নিতে ভুল করবে। তারা যদি সিদ্ধান্ত নিতে ভুল না করে, তাহলে সকাল 11টার পরে ঘাড় ঘুরে দেখতে হবে, এরপরে আর দেখা হবে না চাচা। হিসাব মিলাবেন। আমাদের মাইনরিটি ভোটের কিন্তু বড় একটা পার্সেন্টেজ আছে না? এরা কি ধর্ম ব্যবসায়ীদেরকে ভোট দিবে? এরা কোনো এক সময় কোনো এক জায়গায় দিত, কিন্তু এখন তো তারা নাই। এরা আসে, এরা নিরাপত্তা চায়। বিএনপি সাম্যের দল, ঐক্যের দল। তারেক রহমান বলেছে ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পাহাড়ে কি সমতলে, হোক সে সংখ্যালঘু, হোক সে সংখ্যাগুরু, হোক হতে পারে সে ক্ষুদ্র নিগোষ্ঠী, সকলে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সম অধিকার এই দেশে ভোগ করবে, এবং সকলের পরিচয় হবে বাংলাদেশি। এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো বিভাজন বা কোনো বিভেদ রাখবে না। এটা যদি না রাখে, তাহলে আমার ওই মাইনরিটি ভাইরা, আমি এই শব্দটা ঘৃণা করি, কারণ আমি 17 বছর লম্বা একটা সময় লন্ডনে কেটেছে, আমিও তো মাইনরিটি ছিলাম সেখানে। বাট আমি একদিনের জন্য উপলব্ধি করিনি যে ওই দেশে আমি সংখ্যালঘু। আমি যদি ব্রিটেনের মতো দেশে থেকে নিজেকে সংখ্যালঘু কোনোদিন মনেই করতে না পারি, তাহলে আমি যখন দায়িত্বে যাব, আমি কেন আমার ওই হিন্দু ভাই, আমার ওই খ্রিস্টান ভাই, আমার ওই যে মুন্ডা ভাই বা তাদের পরিবার, তাদেরকে এইটা তারা অনুভব করবে, এই সুযোগ কেন আমি করে দেব? বরং আপনাকে আমাকে, আমরা যখন সম্মিলিতভাবে এই এলাকা পরিচালনা করার দায়িত্ব পাবে, আমাদের দায়িত্ব হবে যে সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা, এবং সেটা করার জন্য আমি বদ্ধপরিকর। কথা পরিষ্কার? তাহলে দ্বিতীয় কথা হলো, চাচা এটা আপনারা ওনার থেকে ডেট নিয়ে নেবেন, আমাকে জানাবেন, আমি ওনার থেকে ডেট নেব না। সেই ডেট অনুযায়ী আমি আসবো। আর সর্বোপরি নির্বাচনের ডামাডোল কিন্তু বেজে উঠেছে। যে কোনো মুহূর্তে তারেক রহমান সাহেব দেশে ফিরবেন। তারেক রহমান সাহেব যে মুহূর্তে দেশে ফিরবেন, সেই মুহূর্ত থেকে ওই যে আমার এভাবে এক্সাম্পলটা দেওয়া ঠিক হবে না, যখন ছোটবেলার কথা মনে আছে যে ঈদ আসলে যখন সবাই উপঢৌকন দিত বাচ্চাদেরকে, খুশি লাগতো না? অনেক খুশি লাগতো, বাচ্চাদের এখনো তো খুশি লাগে। তো তারেক রহমান সাহেব যেদিন দেশে ফিরবে, আমার বিশ্বাস বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর মনে তো ঈদের আনন্দের মতো
খুশির বন্যা বয়ে যাবে, দেশের সাধারণ জনগণ যারা আছে তাদের মধ্যেও খুশির বন্যা বয়ে যাবে। এবং ওই ঢাকা শহর শুধু ব্লক হবে না, সারা বাংলাদেশ ব্লক হয়ে যাবে। সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য, কারণ তারেক রহমানের মধ্যেই নতুন জিয়াকে বাংলাদেশের মানুষ দেখতে পাবে। নামাজের সময় হয়েছে, কথা বাড়াবো না। আপনাদের প্রার্থী খুঁজতে অন্য কোথাও যাইতে হবে না, প্রার্থী আপনাদের ঘরেই আছে এবং চূড়ান্ত প্রার্থী আপনাদের ঘরে আছে ইনশাআল্লাহ। সময় আস্তে আস্তে সময় এসেছে, আমরা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি না, নির্বাচনী তো একটা রোড ম্যাপ অলরেডি দিয়ে দিচ্ছে, আমরা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে কোনো ভুল করা যাবে না, কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনি নিশ্চিত করবেন আপনার পাড়া মহল্লায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে সুন্দর সম্পর্ক রেখে সকলে যেন সম অধিকার নিয়ে বাঁচতে পারে, এটিকে নিশ্চিত করবেন। আপনাকে আস্থা দিতে হবে। যে ব্যক্তি সংখ্যা লঘু বা ক্ষুদ্র নিখোঁজ, তাদেরকে আস্থা দিতে হবে যে সে বা তার পরিবার বা তাদের সম্পদ আপনার কাছে নিরাপদ। এই আস্থা যদি আপনি তাদেরকে দিতে পারেন, তার কাছে আপনার ভোট চাইতে হবে না। সে ভোট কেন্দ্রে যেয়ে ধানের শীষে তার ম্যান্ডেটটা দিয়ে আসবে। কারণ আমি সিদ্ধান্ত নিতে ভুল করি, তারা কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করে না। তারা জানে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। শ্যামনগরে এমপি বানায় তো দেশ পরিচালিত হবে না, তো কোন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা এটা জানে। যে দল রাষ্ট্র ক্ষমতায় যাবে সেই দলকেই তারা বেছে নেবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার কথা ইতি টানছি। আমাদের সময় হয়েছে, ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য সময় দেখা হবে। আসসালামু আলাইকুম।